এই আদালতে ধর্মকে সাক্ষী মানিয়া আমি যাহা বলিব সত্য বলিব, শুধু সত্যই বলিব, সত্য বই মিথ্যা বলিব না। গোড়াতেই বলে নিচ্ছি, আমি কিছু গরু গম্ভীর কথা বলব। আজকের এই আদালত আমার আপনার সবার চেনা আদালত। এই আদালত আমাদের জীবনের আদালত। যে ঘটনা আপনাদের সামনে ঘটবে সেটা তুলে ধরবার দায়িত্ব নিয়েছি আমি। আজকের এই আদালতে আসামি এক বৃদ্ধ পিতা। ইনি একজন স্কুল মাস্টার। উকিলের ভূমিকা নিচ্ছেন প্রথমে বৃদ্ধের বড় ছেলে খোকন। পিতার আদর্শের অত্যাচারে জর্জরিতদের অন্যতম। অনেক পরে খোকন টের পেয়েছে আসলে বাবার শেখানো আদর্শই তার বারো বাজিয়েছে। তাই সে অভিযুক্ত করেছে তার বাবাকে। আসামির ছোট ছেলে তপন, দুঃখ ঝকঝকে তরুণ। জীবনের আক্রমণ থেকে আত্মরক্ষায় সে হাতে অস্ত্র নিয়েছে, পয়সাওয়ালা হয়েছে, কিন্তু শান্তি পায়নি কোনোদিন। কেননা পিতার আদর্শের অত্যাচার তার উপর হয়েছে। রক্তে রক্তে আদর্শ টকবগিয়ে ওঠে, ফ্রাস্ট্রেশন বাসা বাঁধে। তাই তার অভিযোগ এই আদর্শবাদী পিতার বিরুদ্ধে। শেষ উকিল বৃদ্ধের কন্যা রানু, আসামির আদর্শ অভিযানের আরেক শিকার। বিয়ে হয়েছিল তার, আকর্ষণীয় স্বামীও পেয়েছিল, কিন্তু স্বামীকে সে সুখী করতে পারে, নিজেও সুখী হয়নি। কেননা তার বুকেও ছিল বাবার শেখানো আদর্শ। তারও নালিশ বাবার বিরুদ্ধে। সাক্ষীর কাঠগড়া আপাতত শূন্য আছে। কেননা আজকের এই জীবনের আদালতের সাক্ষীরা কাঠগড়ার বদলে ঘটনার কাঠগড়ায় আসবেন। এবার বিচার শুরু হবে। বিচারকের আসনে শুধু আমি নই, আপনারা যে কেউ বসতে পারেন। তার মানে আমি বলতে চাই, আজকের আদালতের বিচারক শুধু আমি নই, আমার সঙ্গে আপনারাও। অর্ডার, অর্ডার, অর্ডার। আজকের প্রথম মামলার শিরোনাম ঘোষণা করছি, সততায় মহৎ গুণ। আসামির কাঠগড়ায় দাঁড়ানো এই বৃদ্ধ ভদ্রলোক আমার বাবা। আমি তার প্রথম সন্তান। ইনি আমাকে শিখিয়েছিলেন সততায় মহৎ গুণ। একে গুণ, তাতে আবার মহৎ। কাজেই তার কথা আমি ফেলতে পারিনি। সৎ হয়েছিলাম, সৎ থাকতে চেয়েছিলাম, কিন্তু শেষ পর্যন্ত সৎ হয়ে বাঁচতে পারি। অথচ কি আশ্চর্য দেখুন, যখন সময় ছিল তখন কিন্তু গুণাক্ষরও টের পাইনি। আমার জন্মদাতা পিতা আমাকে একটি ডাহা মিথ্যে কথা শিখিয়েছে। মিথ্যা শিখে আমি জীবনে আঘাত পেয়েছি বারবার। আমার এই জীবনের ব্যর্থতার জন্য আমি দায়ী করছি এই ভদ্রলোককে, যিনি আমার পিতা, যিনি আমার ঐতিহ্যের দাবিদার। আমি সারা জীবন ধরে যা সত্য বলে জেনেছি তাই শিখিয়েছি আমার সন্তানদের। যে সত্য জীবনে অচল, সে সত্য আসলে মিথ্যা। আমি প্রমাণ করব। সূচনা বলবো না। জি, ওয়ালাইকুম আসসালাম। কোথায় আপনি কংসচুরের নাটক চলতেছে এখানে? জি, কালকে কালকে এই টাইমে। জি, আচ্ছা, ধন্যবাদ। তোর নাকি আজকে রেজাল্ট বেরিয়েছে? হ্যাঁ, শুধুই হ্যাঁ? সেকেন্ড ডিভিশন। একটু বই খুলতে পারলে ফার্স্ট ডিভিশনটা পেতাম। ছি, আমার ফার্স্ট ডিভিশনের দরকার নেই বাবা। তাছাড়া আমার বইটই খোলা চোখে দিয়ে হতো না। হলো না বলেই তো সেকেন্ড ডিভিশন।
আমার কেলিবারে আরেকজন হলো বলে ফার দিবি সামনে। নিজের চেষ্টায় যা পেয়েছিস তার দাম অনেক বেশি। হ্যাঁ, সেটা তোর কাছে, বাবার কাছে। বলেছে তোমাকে সবার কাছে। এই যে খোকন, কিছু জরুরি কথা ছিল তোর সঙ্গে। বলো বাবা। আমার আয় তো জানিস, এমএটা পড়তে বলেছে, তোকে একটা চাকরি করতে হয় বাবা। চাকরি না হয় করবো, আমার মতো কত ছেলেই তো পার্ট টাইম চাকরি করে লেখাপড়া করছে। কিন্তু একটা কথা বাবা, বুদ্ধি শুদ্ধি হবার পর থেকে তোমার মুখ থেকে একটা কথা বিরামহীন ভাবে শুনে আসছি, অভাব নেই। কেন তোমার অভাব কেন নেই কেন? তুমি আমাদের অনেক প্রশ্নের উত্তর শিখিয়েছো, কিন্তু এসবের উত্তর তো শেখাওনি। পরীক্ষার প্রশ্নপত্র যদি বেচতে পারতাম তাহলে আর টাকার অভাব হতো না, তোদেরও আর কষ্ট করতে হতো না। কিন্তু সারা জীবন সৎ পথে থেকেছি, আমি চাই তোরাও তাই থাকবি। ফার্স্ট ডিভিশনটা পেলে চাকরি পাওয়া একটু সহজ হতো। নিজের চেষ্টায় যা পেয়েছিস তার দাম দেবার মতো লোক কি নেই ভেবেছিস? লোকে যতটা বলা বলি করে সংসারটা এখনো ততখানি রসাতলে যায়নি। তা তো নিশ্চয়ই বাবা, নইলে সংসার চলছে কি করে? তুমি কিচ্ছু ভেবো না, চাকরি আমি একটা ঠিকই জোগাড় করে নেব। তোকে নিয়ে তো কোনো ভাবনা নেই, ভাবনা একটু তপনকে নিয়ে। ছোড়াটা তোর চেয়ে ব্রিলিয়ান্ট, শার্প। তবে আর ভাবছো কেন বাবা? সেই জন্যেই তো ভাবনা। বড্ড স্পিডে চলে ছেলেটা। মুক্তি বদি হ্যাঁ দেখতে শুনতে বলো মতে হ্যাঁ তো সার্ভে দেখতে দেখতেছি বুড়ো হইলে কিরম হইব যে আমেরিকা গিয়ে তো টান তুইব ওদিন দেখতেছি পরে আরো দেখবো না তেমনি ওটাই রাখতেছি তো নিজেই ব্যক্তি কি তারান নাকি না বাইরের লোক আনছে না ফুলাফান্ডি কৌ মাইক দিয়ে তো এগিয়ে থাকে খবর নেই আছে আছে না বিজনেস কাকে বলে এবং কত প্রকার? বুদ্ধিমান ব্যক্তির হাতে সুদৃশ্য ব্রিফকেসকে বিজনেস, এবং এই ব্রিফকেস যে যত প্রকার হস্তে ধারণ করতে পারে বিজনেসের তত প্রকার। গুড, ভেরি গুড। বিজনেসম্যানের আকৃতি কি? অনেকটা পৃথিবীর মতো গোলাকার, কমলালেবুর মতো উপরে নিচে কিঞ্চিত চ্যাপ্টা। প্রকৃতি? পৃথিবীর বরাবর সর্বংশ ধরিত্রী। গুড, ভেরি গুড। বুঝলে কেরানি? স্যার, এই কেরানি সম্বোধনটায় আমার একটু আপত্তি আছে স্যার। কেন? বড্ড পপুলার সম্বোধন, বলা যায় বাংলাদেশের একটা গৃহপালিত টাইটেল। এতে তোমার আপত্তি কেন? স্যার, আপত্তি মানে আমার এই বর্তমান বয়সটা জেনে স্যার। মিস্টার কেরানি বড্ড প্রেস্টিজে লাগে স্যার। ওকে ওকে, কিন্তু তুমি তো বড় মুশকিলে ফেললে। তোমার পোস্টেরও তো একটা নাম থাকা উচিত। চামচার নামটাও তো তোমার আবার পছন্দ না। ওটা নেহাতে শ্রুতি কটু স্যার। তাহলে স্যার, আমার একটা সাজেশন আছে স্যার। বলো, তাড়াতাড়ি বলো। স্যার, এই বর্তমানে
বাংলাদেশে একটা পোস্টের বড়ই ছড়াছড়ি স্যার। যেমন না চাইতে পাওয়া যায়, তেমনি পাওয়া মাত্র হাফ ছেড়ে বাঁচাও যায়। সংক্ষেপে বলো। স্যার, আমি যে পোস্টার কথা বলছি সেই পোস্টটা এই জন্মলগ্ন থেকেই এতটাই সংক্ষিপ্ত হয়ে আছে যে আগে ভাগে কিছু ইলাস্ট্রেশন না দিলে পরে আর কিছু বলারই থাকে না। আহ, পোস্টটা কি? স্যার, ও এস ডি মানে? অফিসার অন স্পেশাল ডিউটি। তার মানে? চাকরির দাতা এবং গ্রহীতা উভয়ের পক্ষে সমান নিরাপদ সেফটি নেট। আমার কাছে একটা চিঠি ছিল। চিঠি? থ্রো প্রপার চ্যানেল প্লিজ। ধর, একটা চিঠি বই তো নয়, এর আবার চ্যানেল ফ্যানেল কি? অত সহজ ভাবে নেবেন না স্যার। শুনেননি আজকাল চিঠিতে অহরহ বোমাবাজি হচ্ছে? এই, তাই নাকি? সর্বনাশ! এই চিঠি আপনি পড়বেন না স্যার, এই যে বোমার চেয়েও ভয়ঙ্কর। কি বলছেন আপনি? কেন চিঠি পড়বেন না? এ আমার বাবার চিঠি, বাবা ওনার বন্ধু। আরে সেজন্যই তো পড়বেন না। আজকাল কোন বুদ্ধিমান মানুষ বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের চিঠি পড়ে নাকি? দিন, আপনি পড়ুন প্লিজ, আমার দায়িত্বে পড়ুন, পড়ুন। ও, আই সি। তুমি আমাদের সেই খন্দকারের ছেলে পড়ছো? জি, এবার বিএ পাস করেছি। গুড। বাবা আপনার কাছে পাঠিয়েছেন এটা চাকরির জন্য। চাকরির জন্যে? নো 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 নো, এক্ষুনি চাকরি করবার কোনো মানে নেই। আরো পড়াশোনা করো। আমি চাই তুমি তোমার বাবাকে চালিয়ে যাও, অনেক উপরে উঠে যাও। অনেক 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 উপরে। মানে আমি চাকরি নিচ্ছি পড়াশোনার জন্য। আমাদের আর্থিক অবস্থা ভালো নয় তো। না 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 না, এটা তো ভালো কথা নয়। তোমার বাবার বোঝা উচিত দুটো একসঙ্গে হয় না। তোমার বাবাকে আসতে বলো, আমি তাকে বুঝিয়ে বলে দেব। আসতে বলো, কেমন? হবে না, এতে চিরে ভিজবে না। জি, আরে কে যে দেখছে কার ভিজে রে একরা, কোনো শেপ নেই। আপনি কি বলছেন? আরে ভাইয়া, আমি আপনার বন্ধুর ছেলে, এসব আজকাল কাজ হয় না। ক্যাশ দাঁড়া ক্যাশ। আপনার উপদেশের জন্য ধন্যবাদ। এসব আমার দ্বারা হবে না। চাকরি পাবার হলে আমি পাবো। সে একই কথা জীবনে বহুবার বলেছিলাম। তারপর স্লোলি এন্ড স্লোলি, আস্তে আস্তে জীবনের সব হাওয়া বেড়ে ফুস। তারপর পথ ধরলাম, পথ বুঝলে, পথ ধরলাম, চাকরি হয়ে গেল। অভাবে চাকরি নিতে আমি পারবো না। তাহলে হবে, আপনার চাকরি পশ্চিম কালেও হবে না। কেন হবে না? নিশ্চয়ই হবে। আরে এখানে তো হবার কথা ছিল, চাকরিও খালি আছে। কি বলছেন আপনি? চাকরি খালি আছে অথচ তিনি আমার বাবার বন্ধু। খুবই সম্ভব। বুঝতে পারছেন না? মাঝখানে কেমন একটা দূরত্ব, দূরত্ব? যাকে বলে ব্যবধান, এই সময়ের ব্যবধান। অনেক ঘটনার ফারাক। আপনার বাবা এদিকে, উনি ওইদিকে। আপনি বোধহয় জানেন না, আজ যে ইনি এতটা উপরে উঠেছে সেটা অনেকখানি সম্ভব হয়েছে আমার বাবার জন্য। তার মানে কি আপনার বাবা ওর উপকার করেছিলেন? আরে কি সাংঘাতিক! কেন সাংঘাতিক কেন? আমার বাবা বলেন উপকারীর উপকার স্বীকার করাই তো মহত্ব। এ আপনি বলতে চাইছেন উপকার করেছিলেন আপনার বাবা, এখন এরা সুদ দেওয়ার পালা? নীতির দিক থেকে কষ্ট তো তাই দাঁড়াচ্ছি। আরে ভাই, এখনো যে উনি আপনাকে বিপদে ফেলেননি, সেই তো ঢের। উপকারে সুদ হয়, অপকারে না। শুনুন, যাও বা চাকরি হতো, আর কোনো মতেই চাকরি হবে না। একে বাবার বন্ধু, তার উপর আবার উপকার করেছিলেন, আরে একেবারে গুদের উপর পুষ্পরা। কেটে বেরোন,
আরে কেটে বলুন ভাই, আমি আবার দেখা করব। কিচ্ছু হবে না। এই যে বললাম, ভাই ক্যাশ না হয় খাই। এই আপনাদের মতো কতগুলো নষ্ট চরিত্রের লোক আছে বলে সমাজের কোনো উপকার হয় না। যে বিষ আপনারা ছড়াচ্ছেন, ধ্যাৎ। পাগল, একদম পাগল। চলবে? হ্যাঁ, এখন টেস্ট করেন চলে কিনা? ওই চলে। অফ করেন, এই লাইনটা দিয়ে কর। ওই লাইনটা অফ করে আসেন। ওই মাইক্রোফোন চালানো উপরে সুইচটা দিছস না? ওই এই উপরে সুইচ দে। ওই উপরে সুইচ দিছ, মাইক্রোফোনে সুইচ দিতে। টেস্ট করার সময় কি এখন কি আপনাকে কাজের সময় যাদের খুঁজে পাওয়া যায় না। দেখো মাইক্রোফোনের সুইচ দেওয়া আছে, সুইচগুলো দেওয়া আছে কিনা? যে দৌড়ে পাঠে আছে পাঠে তো দৌড় সাইড দিতে হবে বন্ধ নাও এক দৌড় সাইড দিতে হবে মাঝখানের তো জরুরি। এই এটা নিয়ে একটু বক্স বাদ দিতে। কি না না এটা না, এটা এটা ওদের দরকার নেই। মাপ আছে অনেক। যে টাকা ইয়ার উপরে, ওদের দরকার নেই, বুঝছো? স্পিকারের উপরে। এই যে দেখো না, টক শুতে দেখো না, মাইক্রোফোন থাকে না, কারো কলারের ভিতরে। প্রত্যেকের জন্য এটা দরকার, অভিনয় যারা আসবে। বাহির হইতে সভ্যতার বৃহৎ আয়োজন দেখিয়া স্তম্ভিত হয়। তাহার তলদেশে যে নিদারুণ নরমের যজ্ঞ অহরাত্র অনুষ্ঠিত হইতেছে, তাহা মানুষের কাছে গোপন থাকে, কিন্তু বিধাতার কাছে তাহা গোপন নয়। বিধাতার কাছে তাহা গোপন নহে। বিধাতার কাছে কোনো কিছুই গোপন থাকে না, থাকতে পারে না। আরেকটু পড়ি বাবা। এ তো আমার মতো স্কুল মাস্টারের কথা নয়, রবীন্দ্রনাথের কথা। পড়ি বাবা। পর কে? কোথায় বাবা? ও তো ভাইয়ার বন্ধু। এসো। রানু, এই এটা কোথায় রাখি বলো তো? তার আগে দয়া করে আমার একটা সালাম গ্রহণ করবে। মানে আসসালামু আলাইকুম। সে কি? আমি তোমার বাবার বয়সী না? জি মানে
সে কথা যদি বলেন তাহলে আপনার বয়সটা একটু বেশি হবে। আপনার বেশ চুল টুলও পেকে গেছে, ফিগারটাও নষ্ট হয়ে গেছে। আমার বাবা আবার রেগুলার ফুটবল প্র্যাকটিস করেন তো, এই তাই। রেগুলারই ফুটবল প্র্যাকটিস করেন বুঝি? জি। তার তো নিশ্চয়ই বাজার থেকে ফুটবল কিনতে হয় না। কেন? বাহ! তোমার মতো জলজন্ত একটা ফুটবল পায়ের কাছে থাকতে আমি ফুটবল? তা নয় তো কি, সকাল বিকাল তোমার উপর প্র্যাকটিস করলে তুমিও মানুষ হতে, তোমার বাবার ফিগারটাও ঠিক থাকতো। ইডিয়েট, ননসেন্স! মুরব্বীদের শ্রদ্ধা ভক্তি পর্যন্ত করতে শেখো, এটা একটা সালাম দিতে পর্যন্ত জানে না। ও তাই বলুন, অসব ভঙ্গি সর্বস্ব আদাব সালামের যুগ তো এই কবেই শেষ হয়ে গেছে। কে কে বলেছে তোমাকে? রানু, এই মিষ্টি হাঁড়িটা বরং ভেতরে রেখে এসো। যেভাবে খেয়ে পেকে উঠছি মিষ্টিটাই নষ্ট হবে। মিষ্টি কিসের? আমি একটা চাকরি পেয়েছি। সেই জন্য মিষ্টি কেন? তুমি লেখাপড়া করেছো, পরীক্ষা দিয়েছো, পাশ করেছো, চাকরি তো তুমি পাবে। আমার কেসটা আবার অন্যরকম। আমি ঠিক এই পাঁচ টাকার জন্য এই চাকরি পাই। কিরকম? যেখানে ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন পাওয়া ক্যান্ডিডেটরা হালে পানি পেল না, সেখানে আমি থার্ড ডিভিশন ঠিক খুলে পৌঁছে গেলাম। আজকাল এই চাকরির বাজারে এই একাডেমিক কোয়ালিফিকেশন কনসিডার করে, বুঝলেন? তাহলে কি এক্সপেরিয়েন্স? এক্সপিরিয়েন্সই বটে, তবে যে লাইনের এক্সপিরিয়েন্স সেই লাইনে নয়। এটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স, ওই মানে একটু লেনদেনের ব্যাপার আর কি। তুমি কি বরাবরই এরকম? জি। না না, তুমি বলো, তুমি কবে থেকে এরকম? আমাকে জানতেই হবে, আমাকে জানতেই হবে। তোমার মতো একটা নষ্ট চরিত্রের ছেলের সঙ্গে আমার খুকনের বন্ধুত্ব হয় কি করে? কি করে হয় বলো? দাঁড়াও দাঁড়াও, তোমার এই বিষের হাড়িটার একটা ব্যবস্থা করে আসে। ওটাকে নর্দমায় ছুঁড়ে না ফেলা পর্যন্ত। এই রানু, রানু, এই রানু! কি রে বাবা, ভুলো তো খেপলে কেন? ভেরি ইন্টারেস্টিং ব্যাপার তো। আপনি এখনো এখানে দাঁড়িয়ে আছেন? কেন? আপনি চলে যান। বাবাকে আমি জীবনেও তো রাখতে দেখিনি। উনি এক্ষুনি এসে পড়বেন। আপনি চলে যান। উনি কি আমাকে খেয়ে ফেলবেন নাকি? দেখুন, আমার বাবা সম্পর্কে একদম মাঝে মাঝে উক্তি করবেন না। মানুষ কি মানুষ খায়? খেয়েছে কখনো? কি মুশকিল, কি গেরু রে বাবা। এই যে কুকন, তুই এসে পড়েছিস। তুই আমাকে বাঁচা ভাই। ব্যাপার কি? তুই কতক্ষণ? ভাইয়া, তোর বন্ধু বাবাকে অপমান করেছে। লে ঠেলা, আমি আবার অপমান করলাম কখন? উনিও তো উল্টো আমাকে। তুই বাড়ি বয়ে এসে শুধু একটা খবরের জন্য সেকেন্ড ডিভিশন পেয়েও যে চাকরি পাস নেই, আমি থার্ড ডিভিশন পেয়েও সে চাকরি পেয়েছি। তুই এই জাস্ট বন্ধু হিসাবে একটা কথা বলি, তুই যে লাইনে চাকরির চেষ্টা করছিস সেই লাইনে চাকরি পাবি না। তুই আমার কাছে আসিস, এই চাকরি পাওয়ার টেকনিক গুলো আমি তোকে শিখিয়ে দেবো। আফটার অল তুই আমার বন্ধু, তোর উপকারটুকু তো আমার করা উচিত। ওকে, আসলে কখন? বাই। কোথায় এই রাস্কেলটা? কোথায়? চলে গেছে বাবা। হ্যাঁ? বেঁচে গেল। ছি 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 ছি, একটা নর্দমার কিচের সঙ্গে আমার ছেলের বন্ধুত্ব হয় কি করে? কি করে হয়? তার আগে
আচ্ছা বাবা, অনেক ভালো রেজাল্ট করে যে চাকরিটা আমি পেলাম না, অনেক খারাপ রেজাল্ট করে সেই চাকরিটা আরেকজন পায় কি করে? ও, কি করে পায় বাবা? যে পেয়েছে নিশ্চয়ই তার কোনো এক্সপিরিয়েন্স আছে যা তোমার নেই। কিন্তু আমি যতদূর জানি, যে পেয়েছে তার কোনো রকম চাকরির এক্সপিরিয়েন্স নেই। তাহলে এই খোকন, এই সাবধান, এই চোট করে আবার এই অন্য কিছু ভাববার দরকার নেই। অন্য কিছু আমি ভাবতে চাই না বাবা, কিন্তু আমার খারাপ লাগছে। কেন খারাপ লাগছে ভাইয়া? তোর বন্ধু চাকরি পেলো বলে? না, বন্ধু চাকরি পেয়েছে আমি খুশি হয়েছি, বন্ধু হিসেবে আমার খুশি হওয়া উচিত, কিন্তু আমার খারাপ লাগছে চাকরিটা আমার হলো না কেন বাবা? তুই খামোখা মন খারাপ করছিস। চাকরি তো কত রয়েছে, একটা না একটা তোর হবে। কিন্তু এটা নয় কেন? কে চাকরিটা হলো না কেন বাবা? আমাকে জানতেই হবে এই চাকরিটা আমার হলো না কেন। বাবা আমি জেনে আসি, আমাকে জানতেই হবে। যাস না ভাইয়া। না না, আমার জানতেই হবে। ভাইয়া, বাবা, ওকে যেতে দে, ওর যাওয়া উচিত। এ অন্যায়, অন্যায়ের প্রতিবাদ ওকে করতেই হবে। সে শিক্ষাই আমি ওকে দিয়েছি। কি প্রতিবাদ করবি ভাইয়া? অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা যেন তারে ঋণ সমদহে। করিসনি? আরে বোন, আর কতক্ষণ দিছে? আধা ঘন্টা লাগবে না? এখনো আছে নাকি? আরে আর আধা ঘন্টা লাগবে না বোন না? স্যার, 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 একটা দুঃসংবাদ। দুঃসংবাদ? এই ব্রিফকেস পাল্টাতে হবে স্যার। কেন? এই সবাই চিনে ফেলেছে। মানে? মানে এই পত্রপত্রিকায় এই নিয়ে রেগুলার লেখালেখি হচ্ছে। কিরকম? মানে একটা কিছু আইডেন্টিফাই করতে চায় আর কি। তবে তো ভারী চিন্তার বিষয় হলো রে। কি আবার কি চাই? আপনি এখন আসুন তো, আমরা একটা জরুরি বিষয় নিয়ে কথা বলছি। যান যান, পরে আসবেন। না, হোয়াট ডু ইউ মিন? আপনি একটা অন্যায় কাজ করেছেন, আমি এর প্রতিবাদ জানাতে এসেছি। অন্যায়? প্রতিবাদ? একই রকম কথাবার্তা। এই বড়ই আপত্তিকর স্যার। আপনারা অন্যায় করবেন তাতে কোনো আপত্তি নেই, আর আমরা প্রতিবাদ করলে আপত্তি। কি কেন? কি ভেবেছেন আপনারা? কি ভেবেছি মানে? আমি সেকেন্ড ডিভিশনে বিএ পাস করেছি, তাতে কি হয়েছে? ইন্টারমিডিয়েট মেট্রিক দু পরীক্ষাতে আমি ফার্স্ট ডিভিশন পেয়েছি। তাতে কি হয়েছে? আমার যোগ্যতা আছে, থাকতে পারে। তাহলে আমি চাকরিটা পাবো না কেন? পাবে না। আমার চেয়ে যোগ্যতা যার কম, চাকরিটা সে পায় কি করে? পায়। কেন পায়? কি করে পায়? সেই কৈফিয়ত কি আমি তোমাকে দেব? 100 বার। যদি না দিই তুমি জোর করবে। জোর করাটাই যেখানে ন্যায়সঙ্গত সেখানে করবো বই কি? এই, তুমি দাঁড়িয়ে দেখতো কি? পুলিশ! 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 আসক পুলিশ, আপনার মতো একজন ক্রিমিনালকে ধরতে পেরে ওরা খুশি হবে। আমি তোমাকে পুলিশে দেব। গোষ্ঠী শুদ্ধ সবাইকে জেলের ভাত খাওয়াবো। কি? দেখুন দেখুন, এই প্রকাশ্য দিবালুকে এই অফিস আওয়ারে এই স্যারের মতো একজন রেসপেক্টেবল মানে স্যারকে চেপে ধরেছেন। চলুন, থানায় চলুন। যান, আপনাকে যেতে বলছেন, আপনাকে অ্যারেস্ট করা হলো। হতেই পারে না, আমি কোন অন্যায় কাজ করিনি। দেখুন, এই লোকটা একটা ক্রিমিনাল, আমার যে যোগ্যতা যার কম এমন একজনকে চাকরি দিয়েছে, আমাকে দেয়নি। কত বড় অন্যায় ভেবে দেখুন। চলুন, থানায় চলুন। যান, আপনাকে যেতে বলছেন। এই শোনো, কেসটা খুব ভালো করে ঠুকে দিয়েছো। লিখবে অ্যাটেম্প টু মার্ডার। আমি ওর হাতে ছুরি দেখেছি। ধ্যাৎ, আমি ছুরি পাবো কোথায়? আমি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এসেছি, গুন্ডামি করতে নয়। স্যার,
তোমার আব্বু আসবে, একটু পরে আসবে। কাঠগড়াটা অনেক দূর দিয়েছে না? সামনে দিকে খারাপ আছে নাকি? আমি থানায় গিয়ে পুলিশকে বলেছিলাম, এ কি করেছেন আপনারা? কাকে ধরে নিয়ে এসেছেন? যে জীবনে কোনোদিন মিথ্যে বলেনি, আমি ওকে শিখিয়েছি সততাই মহৎ গুণ। কিন্তু এসব তো পুলিশে জানবার কথা নয় বাবা। তারা সেদিন আমাকে যে অবস্থায় পেয়েছিল, আইনের চোখে সম্ভবত এর অন্য কোনো মানেই হয় না। আমি আরো বলেছিলাম আপনারা আমাকে জেলে পুরবেন না, আমার সারা জীবনের সাধনাকে ব্যর্থ করে দেবেন না, এ আমি দেখতে পাবো না। তবু সাহস করে বলতে পারোনি নিজের সন্তানকে তুমি কত বড় মিথ্যে কথা শিখিয়েছ। যদি আমার কানে সততা নামতা না মিলতে, তাহলে আমি ঠিকই চাকরি পেতাম, জেল কাটতে হতো না। আজ তো নিজের চোখেই দেখতে পাচ্ছ বাবা তোমার শিক্ষার পরিণাম। আমি তো শাস্তি পাচ্ছি না, পাচ্ছে তোমার শিক্ষা, তোমার গাল ভরা বলি। সততায় মহৎ গুণ। থু! আমি ক্লান্ত, আমি পরিশ্রান্ত, আমি অসুস্থ। তাহলে তো চলবে না। অর্ডার, অর্ডার, অর্ডার। আজকের দ্বিতীয় মামলার শিরোনাম ঘোষণা করছি, লেখাপড়া করে যেই গাড়ি ঘোড়া চড়ে সে। আসামের কাঠগড়ায় দাঁড়ানো এই বৃদ্ধ ভদ্রলোক আমার বাবা। ইনি আমাকে শিখিয়েছিলেন লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। কথাটা আমি বিশ্বাস করেছিলাম। কেন করবি নে? বিশ্বাস করার মতো কথা যে, তাই তো হয়। কি হয় বাবা? কই, শেষ পর্যন্ত আমি তো লেখাপড়া করিনি, কিন্তু আমি গাড়িতে চড়েছি। আমার বড় ভাই লেখাপড়া করেছিল, কিন্তু সে কোনোদিন গাড়িতে চড়তে পারেনি। সোজা কথা, কোনো প্যাচগোছ নেই। তুই একটা অমানুষ। হ্যাঁ, হয়তো তাই হয়ে যেতাম যদি না সময় মতো তোমার শিক্ষার নিগর আমি ভাঙতে পারতাম।
গেল। কি যে করে তো আজ পর্যন্ত। আর জন্য রাত যাচ্ছিস? লজ্জা করে না তো? যা শুয়ে পড়। আর একটু দেখি বাবা, কোনোদিন তো এত দেরি হয় না ফিরতে। যা শুরু করেছে, রাত জেগে তুই ওকে যে সম্মান দেখাচ্ছিস, ও সেটার যোগ্য নয়। বাবা, আমার ছেলে বাড়ি ফিরবে গভীর রাতে চুপি চুপি চোরের মতো। এ আমার কল্পনার বাইরে। রাতে রাতে পথ চলে কারা? রাত তো আসে ঘুমাবার জন্য, কিন্তু এরা ঘুমায় না কেন? ভাইয়া জেলে যাবার পর থেকে তপুটা যেন কেমন হয়ে গেল। যে ছেলের অধপতন হয়েছে, আমার কাছে তার অস্তিত্ব অর্থহীন। অমন করে বলো না বাবা। যে ছেলে আদর্শ হারিয়েছে, কি মূল্য আছে তার? তখন একটা যন্ত্রণায় ভুগছে বাবা। একটা আঘাতেই যারা আদর্শ বিচ্যুত হয়, তাদের আদর্শের ভিত্তি বড় দুর্বল। কিন্তু কিন্তু কই? আমি তো ভেঙে পড়িনি। আমি তো এখনো আমার প্রাণের সমস্ত শক্তি দিয়ে বলতে পারছি, সততাই মহৎ গুণ। বাবা, তুমি কি পারো না তপনকে এই যন্ত্রণা থেকে মুক্তি দিতে? তপুকে বাঁচাও বাবা। রাত জেগে জেগে নিজের শরীরটা নষ্ট করিস না মা, নষ্ট করিস। বাতি নিভিয়ে শুয়ে পড়, শুয়ে পড়। জেগে আছিস তাহলে? আপা, জেগে আছিস কেন? আমার জন্যে? ভালো ভালো, তোরা রাত জেগে জেগে আদর্শের জয়গান কর, আর আমি তোদের পুরস্কার দেব। এই নে। এত টাকা তুই কোথায় পেলি? এ কার টাকা? হাওয়ার টাকা। আদর্শ পড়েছে মাটিতে, আর টাকা উঠছে হাওয়ায়। আদর্শকে পায়ে মারাতে পারলে হাতের মুঠোয় টাকা। তপু, বাবা এখনো ঘুমোননি। এত রাতে কোত্থেকে ফিরলি? জাহান্নাম থেকে। নো নো বাবা, জাহান্নাম পর্যন্ত পৌঁছতে এখনো আমার অনেক সময় লাগবে। কারণ আমার আগে অনেক রথী মহারথীরা লাইনে আছেন তো। কি ভেবেছিস তুই? সামনে তোর বোনটার বিয়ে, তোর এই অধপতন দেখলে কে তোর বোনকে বিয়ে করবে? সে কি করবে বাবা, যদি শুনে আপার ভাইয়ের অনেক টাকা, দেখেছ, অনেক টাকা, এমন টাকা আসতেই থাকবে বাবা। কোথায় কোথায় পেয়েছিস সে টাকা? চুরি করেছিস না ডাকাতি? হ্যাঁ? এসবের জন্য আজকাল অন্য টার্ম ব্যবহার করা। চুরি তো সবই বাবা, তবে রেটটা একটু চেঞ্জ করতে পারলে ওটা চুরিও থাকে না, অপরাধও থাকে না। এত নিচে নেমে গেছিস তুই? এ শিক্ষাই কি আমি তোকে দিয়েছি? বাবা, তোমার বড় ছেলে জেলে গেছে, বড় ভালো ছিল,
সবাই জানতো, কিন্তু জেল হলো কেন? লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়েছে। আপা, ভাইয়া কি গাড়িতে চড়েছে রে আপা? কি মডেলের গাড়ি? টোটো না ফোর্ডরা? আমার বাড়িতে, আমার আশ্রয়ে, আমার শিক্ষায় গড়ে উঠে বলতে চাই, তোমার বাড়ির এই পরিবেশ মিথ্যে, তোমার এই আশ্রয় দুর্বল। লেখাপড়া করে যেই গাড়ি ঘোড়া চড়েছে, থু! আরে গাড়িতে তো চড়বে ভাইয়া 3rd ডিভিশন পাওয়া বন্ধুরা, গাড়িতে চড়বো আমরা। আমি আমি স্বীকার করি, আমার একটা এক্সপেরিমেন্ট ফেল করেছে, খুকুন আঘাত পেয়েছে, কিন্তু বাবা, আমি যে কোনো আঘাত রেজিস্ট করব বাবা। ব্যাস, যাও তোমরা নিরাপদ নিদ্রার কোলে ঢলে পড়ো। স্বপ্ন টপ্ন দেখো তো। আমার এখন ঘুম বড় প্রয়োজন। See you. লাইট অফ করতে দেরি নেই। এটা করতে কত দেরি সমস্যা বুঝলে? সমস্যায় পড়া গেল। আমাকে বলুন স্যার। নীতি ভিত্তি সম্পর্কে তোমার কি ধারণা? স্যার, এটা একটা প্রিজম স্যার। প্রিজম? প্রিজম বিভিন্ন স্তরে বিভিন্ন রকম হয় স্যার। তাহলে কি অতীতের সব নীতিবাক্যই অর্থহীন হয়ে গেছে? স্যার, দুর্ভাগ্যবশত আজও দু একটা ধূপে টিকে আছে স্যার। যেমন যেমন ঘৃণা, লজ্জা, ভয়, এই 3 থাকতে নয়, এটা বড় স্ট্রংলি টিকে যাচ্ছে স্যার। কিন্তু অন্য যখন আমাদেরই মতো আচরণ করে আমরা বিচলিত হই কেন? আমার মতো হয়ে যান স্যার। তোমার মতো? বুঝতে পারছি স্যার, আপনার ভেতরকার প্রিজমটি এখন একটু নরম অবস্থায় আছে স্যার। শক্ত করে ফেলুন, সব আক্রমণ হয় পার হয়ে যাবে, নতুবা পিছলে যাবে। জোটাকেল হিল। বলুন। আমি ওর সাথে কথা বলবো। নিশ্চয়ই বলবেন, নিয়ম অনুযায়ী বলবে। আমাকে পার হয়ে তবে তো বলবে। ওসব নিয়ম আমার বড় ভাইয়ের জন্য, আমার জন্য অন্য নিয়ম। আরে নিয়ম তো সবার জন্য একই। তাই বুঝি? আরে কি আশ্চর্য! হ্যাঁ, আগে বলতে হয়। কি মুশকিল স্যার, কি মুশকিল স্যার। স্যার, ওর হাতে নিয়ম ভাঙার রাইট আছে স্যার। এরকম রাইটে এটা কি স্যার অধিকার স্যার। আপনার চেষ্টা করুন। কেন? বলুন বলছি। কেন? বলুন বলুন। আমার বড় ভাই আপনার কাছে চাকরি চাইতে এসেছে। স্কুল মাস্টার খন্দকার সাহেবের বড় ছেলে এই টাকার জন্য চাকরি চাইতে এসেছিল, আপনি সেটা দেননি। এই জন্য অবশ্য আমি আপনাকে দোষ দেব না। আপনি আপনার নিয়মে কাজ করেছেন, আমি আমার নিয়মে কাজ করেছি। তুমি আমার বাল্যবন্ধু খন্দকারের ছেলে? হ্যাঁ, আমার বড় ভাইও তাই ছিল। কিন্তু একজন এত বড় আদর্শবান মহাপ্রাণ মানুষের ছেলে হয়ে তুমি? ওসব আমাকে শুনিয়ে কোনো লাভ নেই। পারলে আমার বাবাকে গিয়ে শোনাবে। এই বুড়ো বয়সে উনি খুব সুখ পাবে। তুমি বুঝতে পারছো না, তুমি তোমার বাবাকে অপমান করছো। তুমি বরং আমার কাছ থেকে চেয়ে নিতে। চাইতে এসেছিল আমার বড় ভাই, আপনার নিয়ম অনুযায়ী সে পায়নি। চাইতে এসেছে আমি, আমার নিয়ম অনুযায়ী আমি পাবো। তুমি অন্যায় করছো। তোমার বাবার শুনলে দুঃখ পাবে। সেই সুযোগ তো অনেকবার নিয়েছেন, আর সেই সুযোগ পাবেন না।
ব্রিফকেসটা সহ নিয়ে গেলাম। এটা কি হলো? এটা কি হলো? স্যার একদম আর্ট ফিল্ম স্যার, কোনো ধুম ধাক্কা নেই, ব্যাকগ্রাউন্ড মিউজিক নেই, একেবারে সাইলেন্ট শট। শুনলে দেখুন অ্যাক্সিডেন্ট তপু 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 কোথায়? শিগগির বলো, তপু কোথায়? তপু তোমার ভাই যে গাড়িতে চড়ে, কোথায় তপু? তবু বাড়িতে নেই। বাড়িতে যেন না থাকে। কেন? কি করেছে তবু? তপু আমার বসের টাকা ছিনিয়ে এনেছে, অনেক টাকা। তপুকে পুলিশ খুঁজছে। তপুর যন্ত্রণা আরো বাড়বে। আপনারও তোমার বড় ভাই আমার বন্ধু ছিল, তাই আগে ভাগে তোমাদের সাবধান করে দিতে এলাম। আশ্চর্য, তপু সবার ক্ষতি করেছে। আমি আর ছাড়তে পারছি না। যা বললাম তাই করো। তপু যেন বাড়িতে না থাকে। পুলিশ আসছে, পুলিশ। বাবা, সব ঠিক করে এলাম। ওরা আজ আসছে, এই একজ্যাক্ট সময় দিতে পারলাম না, তবে ওরা আসছে। আমি খবর পেয়েছি বাবা, তোমার আগেই খবর পেয়ে গেছি। কেউ এসেছিল বুঝি? কে? ভাই আর বন্ধু বলে গেল ওরা আসছে, খুন খারাপের সঙ্গে তপুকে জড়াতে আসছে। কি বলছিস তুই? ওরা তো আসছে মেয়ে দেখতে, তোকে দেখতে, এই পাকা কথা বলতে। আমার বিয়েটা বুঝি এবার হয়ে যায় বাবা। মেয়ে বড় হলে বিয়ে দিতে হয়, সেটাই নিয়ম। যেমন বসের টাকা ছিনিয়ে নিলে পুলিশ আসে, যেমন পুলিশ আসার খবর পেলে ভাই আর বন্ধুরা সাবধান করে দিয়ে যায়, তেমনি নিয়ম। তোকে আমি এই দিনটার জন্য তৈরি করেছি মা। সব বাপেরাই তাই করে। সত্যি পুলিশ আসছে বাবা। পুলিশ আমার বাড়িতে? তপুকে ধরছে বাবা, তপু যেন আজ বাড়িতে না ফিরে। এই আজ থেকে তোকে এসব কথা ভাবতে হবে না মা, এ সকল নোংরা কথা ভাবতে হবে না। ভাবতে হবে না নোংরা কথা। আজ থেকে শুধু ভাবতে হবে সেই সব কথা, বিবাহযোগ্য মেয়েদের যা ভাবা উচিত, যা আমি তোকে বলেছি এবং বিশদ ভাবে বলেছি। তাই হবে বাবা, আমি শুধু সেই সব কথাই ভাববো। বিবাহযোগ্য মেয়েদের যা যা ভাবা উচিত, যা যা তুমি বলেছো। তাই করিস মা, তাই করিস। তাতেই তোর মঙ্গল হবে, তাই করিস। বেরিয়ে যা, তুই আমার বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যা। কেন যাবো বাবা? আজ বাড়িতে কোনো কেলেঙ্কারি হলে তোর বোনের সর্বনাশ হবে।
ওরা আসছে আজ মেয়ে দেখতে, মার পেটের বোন তোর, অন্তত এইটুকু ভেবে দয়া কর। বাবা, তুমি রাগ করছো কেন? আজ বাড়িতে আমার বোনের প্রদর্শনী, সেই জন্য তো বিশেষ করে বাড়িতে এলাম। কেন এলি, কেন এলি? বাহ, একটা মেয়ে এক নির্বাসন থেকে আরেক নির্বাসনে যাচ্ছে, আমি তাকে সেলিব্রেট করব না? তুমি বেশ দেখালে বাবা। এক ছেলেকে তুমি জেলে পাঠিয়েছো, আরেক ছেলেকে তুমি গাড়িতে চড়িয়েছো, আর মেয়েটাকে পাঠাচ্ছ সংসার করতে। তুমি এত পারো বাবা? তারপর তারপর কি করবে তুমি এই একলা বাড়িতে? সারাটা বাড়ি তুমি উজালা করে রাখবে? নিচে বইয়ে পড়। তবু তুই চলে যা। হতভাগা, হতভাগা, তুই বুঝতে পারছিস না, পুলিশ তোকে খুঁজে বেড়াচ্ছে। পুলিশকে আসতে দাও বাবা। আমার বাড়িতে কেন পুলিশ আসবে? কি অন্যায় আমি করেছি? তোমার ছেলেকে তুমি গাড়িতে চড়িয়েছো। আরে তাই কি হয়? তোমার লাইসেন্স আছে, পারমিট, ডিলারশিপ, রেশন দোকান? তাহলে কোন আইনে তোমার ছেলে গাড়িতে চড়বে? পুলিশ তো আসবেই। হতভাগা, হতভাগা, আমি তোকে গাড়িতে চড়তে বলিনি। বলনি? বলনি? তাহলে ওই যে কথাটা, কি যেন কথাটা, কি যেন কথাটা, যার প্রথম অংশ আমার মন থেকে মুছে গেছে, শুধু শেষ অংশটুকু মনে আছে। গাড়ি ঘোড়ায় চড়ে সেই বাবা, আমার বড় ভাইকে যেদিন পুলিশ ধরে নিয়ে গেল, সেদিন কি করে যেন প্রথম অংশটুকু আমার মন থেকে মুছে গেছে। বাবা, ওই যে ছোটবেলায় তোমার সাথে যখন ক্লাসে যেতাম, তুমি যেমন করে ব্ল্যাকবোর্ডের লেখাগুলো মুছে দিতে বাবা, ঠিক ঠিক তেমনি করে মুছে গেছে বাবা। অথবা তোমার মনে আছে বাবা, সেই ছোটবেলায় যখন স্কুল থেকে ঘেমে ঘেমে বাড়িতে আসতাম, মা যেমন করে তার শাড়ি আঁচল দিয়ে আমার আমার মুখখানি মুছে দিত বাবা, ঠিক তেমনি করে মুছে গেছে বাবা। তবু তুই চলে যা, এখান থেকে পালা। কিন্তু বাবা, আমি সুখ পাই না কেন? আমার আরাম হয় না কেন বাবা? তুই আমাকে ঠকিয়েছিস, আমাকে কষ্ট দিয়েছিস। কেমন করে কষ্ট আর দিতে পারলাম কই বাবা? তোমার তো আরো কষ্ট পাওয়া উচিত ছিল। তুই চলে যা, পুলিশ আসবার আগে তুই চলে যা। কত তাড়াবে বাবা, কত জনকে তাড়াবে তুমি? আমরা যে বেড়েই চলেছি, অসুখ বাড়ছে, অনিদ্রা বাড়ছে, পথে ওই অজগর আসছে তেরে, হাতে আমটি আমি খাবো পেরে, এতে একটা গাড়ি ওই ছুটেছে। তারপর কি বাবা? থরে থরে সাজানো কথাগুলো আমার মনে পড়ছে না কেন বাবা? আমি তো ল পর্যন্ত শিখেছিলাম, আমি তো ল পর্যন্ত শিখেছিলাম। তবু বাবা, টাকা নেবে? হ্যাঁ? অনেক টাকা বাবা, টাকা কয়েকার কয়েকা। এইটা কি করছি আমি? স্কুল মাস্টার বাবাকে আমি বানান শেখাচ্ছি। মাথা টাথা খারাপ হয়ে গেল। টাকা, সামনে তোমার মেয়ের বিয়ে, অনেক খরচ। নিশ্চয়ই ওই কথাটা
যে কথাটা গাল ভরা কথাটা আসলে ফার্স। মনে পড়েছে প্রভিডেন্ট ফান্ড, সেই ফান্ডের টাকার উপর ভরসা করে এখনো বসে আছো বাবা। এটাও এক ধরনের প্রভিডেন্ট ফান্ড বাবা, এটা ফার্স নয় বাবা। ছুঁয়ে দেখো এটা কি ফার্স? সারা জীবন যারা তোমার সাথে ফার্স করেছে বাবা, এগুলো তাদের ট্র্যাজেডি, কিন্তু তোমার কমেডি বাবা, হিলারিয়াস কমেডি। কত টাকা ফেলে দে টাকা, দূর হয়ে যা আমার সামনে থেকে। কেন যাব বাবা? কেন তুমি আমার টাকা ছুঁয়ে দেখবে না? কেন তুমি আমার যন্ত্রণার ভাগ নেবে না বাবা? ছুটে হবে, আমার টাকা ছুটে হবে বাবা। আমার বাবা আমার টাকা 100 বার ছুবে। ছও বাবা, আমার টাকা ছও বাবা, আমার টাকা তোমার ছুটে হবে বাবা। না বাবা, না আমার টাকা তুমি ছও বাবা, না বাবা। Hands up! লাইভটা একটু পরে অফ করে দিচ্ছি। ছবিটা নিতে হবে, ছবিটা নেওয়ার লেগে সিকুয়েন্সটা তো আসে না অ্যাকচুয়ালি, তাই না? ছবির লাগে না, আর একটা বিজনেস ওখানে জি 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 আমরা মতো জি। এই আস্তে আস্তে এই বদি হাল ভাই না এরা ইয়া ওটা কাঠগোড়াটা সামনে যাবে না, জায়গাটা ইয়ে নাই, কাঠগোড়াটা ইনো দিত ছোট হয়ে যায়। সমস্যা হয়ে গেছে। আইয়ে না সোজাসুজি বসে আছে। আমি তো বুঝতাম সিলিন্ডার যে সমস্যা। আমি জানতাম একদিন আমি শেষ হয়ে যাব, একদিন শেষ হয়ে যাবার জন্য প্রতিদিনই প্রস্তুতি নিতাম, একদিন শেষও হয়ে গেল। আমার বাবা এই ভদ্রলোক, ইনি আমাকে হ্যান্ডশাক করিয়েছিলেন। জানি না সেদিন তিনি কি তৃপ্তি পেয়েছিলেন, কিন্তু তৃপ্তি আমিও পেয়েছিলাম। অন্তত কিছুদিনের জন্য হলেও এই ভদ্রলোকের শেখানো গাল ভরা বলি তারই চোখের সামনে আমি মিথ্যে প্রমাণ করতে পেরেছিলাম। কিন্তু শেষ পর্যন্ত কি হলো? শেষ পর্যন্ত গাড়িটাকে টিকিয়ে রাখতে পারলি, চড়তে পারলি শেষ পর্যন্ত গাড়িতে? গাড়িতে চড়তে আমাকে কে বলেছিল? আমি তো বর্ণমালা শিখতে চেয়েছিলাম, কিন্তু শিখতে গিয়ে আমাকে লোভ দেখানো হলো। একটু বড় হয়ে দেখলাম লোভটা আসলে ফাঁকি। আমার শিক্ষিত বড় ভাইয়ের স্যান্ডেলটা ক্রমশ ক্ষয় হয়ে যাচ্ছে, গায়ের জামাটা প্রতিদিন নোংরা হচ্ছে, অশিক্ষিত লোকদের চলমান গাড়ি থেকে ছিটকে আসা ধুলোয় কাদায়। আস্তে আস্তে আমার চোখ খুলে গেল, আমি বুঝতে পারলাম হাত ধরে আমার স্কুল মাস্টার বাবা আসলে আমাকে মিথ্যে শেখাচ্ছে, আমাকে ফাঁকি দিচ্ছে। আজ তো নিজের চোখে দেখতে পাচ্ছ বাবা তোমার শিক্ষার পরিণাম। আরে আমি তো শাস্তি পাচ্ছি না, পাচ্ছে তোমার শিক্ষা, তোমার গাল ভরা গুলি, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়েছে। আল্লাহ, আমি ক্লান্ত, আমি পরিশ্রান্ত, আমি অসুস্থ। আদালত আসামিকে বিশ্রাম গ্রহণের সুযোগ দিচ্ছে, সময় 10 মিনিট, তার বেশি নয়। তারপরে শুরু হবে
আমাদের তৃতীয় এবং শেষ মামলা সংসার সুখের হয় রমণীর গুণে। না এই অঙ্কটা শেষ না হুম শেষ হবে। শেষ অঙ্ক শেষ অঙ্ক মানুষ তো বুঝে নিচেছি আরো হেরিয়াও দিয়েছে উঁচা লাল লেওটা নিচে তো অনেক কম আছে আরো তিনটে সূর্যের মধ্যে চেয়ার দেবো চেয়ারের উপর চেয়ার রাখি না বড় চেয়ার হবে না চেয়ারটা তো বড় লাল ওটা কাপড়টা শালু কাপড়টা একটু নিচে দিলে কাপড়টাও ছিল হুম নিচে দিলে হইতো এটা কারো যাবে ফ্রেশটা নিচে সমস্যা ট্রেনে দাঁড়ায় ট্রেনে দাঁড়ায় বাবা, আমি তৈরি বাবা। ঠিক তুমি যেমন বলেছিলে তেমন ভাবে তৈরি। তুমি একটা সংসারের কথা বলেছিলে। তুমি দেখো বাবা, তোমার প্রতিটি কথা আমি অক্ষরে অক্ষরে পালন করব। আর কি কথা বাবা? আরো আছে কিছু কথা? আমি বড়ই খুশি হয়েছি মা, বড়ই খুশি হয়েছি। আমার সব কথা তুই রেখেছিস। তুই তুই সুখী হবি মা, তুই সুখী হবি। আমি আমি হলফ করে বলতে পারি তুই সুখী হবি। আর শুধু একটি কথা মা, শেষ কথা। বলো বাবা, আমি কান পেতে আছি। বলা বাহুল্য, আজ থেকে তুই রমণী। রমণী? কেন বাবা? তোকে যে মনে রাখতে হবে, সংসার সুখের হয় রমণীর গুণে। এতক্ষণ তুই আমাকে যা যা বললি সব কথা এক কথা হলো এই, সংসার সুখের হয় রমণীর গুণে। দেখে আসো লাইটটা দিয়া স্যার স্যার আমি বিয়ে করেছি স্যার। কাকে? একটা মেয়েকে স্যার। তুমি একটা মেয়েকে বিয়ে করলে? কেন স্যার? অন্যরকম করবার কোনো কথা ছিল নাকি স্যার? ছেলেরা তো মেয়েদের কি বিয়ে করে? Idiot! বাবা সেটা আমি জানি। ভিডিও করতেছে না আমি নিজে বিয়ে করিনি, সে কথা হচ্ছে না। তাহলে স্যার তুমি বিয়ে করবে কথাটা আমাকে আগে বলনি কেন? কেন বলনি? খেলা খেলা পেয়েছো, হুট করে এমনি বিয়ে করলেই হলো। স্যার আপনি খেপে যাচ্ছেন কেন স্যার? বিয়ে তো আমি করেছি, এই খেপার কথা তো আমার। এবার এখনই কি দেখেছো? আমি আরো খেপে যাব। তুমি একটা মেয়েকে কেন বিয়ে করলে? স্যার আপাতত একটা করেছি স্যার, আন্ডার সাচ এন্ড সাচ সার্কামস্টেন্সেস দুটো তিনটে চারটে পর্যন্ত করা যাবে স্যার, এর বেশি পারবো না, ধর্ম নষ্ট হয়ে যাবে স্যার। কিন্তু আপাতত তোমার যে চাকরিটা নষ্ট হয়ে যাচ্ছে, হ্যাঁ? সেই খেয়াল আছে? চাকরি গেলে বউ খাবে কি স্যার? ও, এখন থেকে বউয়ের চিন্তা, তবে তো তোমার চাকরি গেছেই ধরে নাও। হ্যাঁ? স্যার ওটা স্যার কথার কথা, বউ কি চিন্তা কি, মরদ সব মরদ
আমি শুধু স্যারকে আঁকড়ে ধরে থাকবো স্যার। মোটেই ইমপ্রেস হলাম না। তাহলে কেন বিয়ে করলে? একটা মেয়েকে কেন বিয়ে করলে? ওই ওই ইউসুফ, এখন আমার শালির কি হবে? আমার শালিকে কে বিয়ে করবে শুনি? স্যার আপনার শালি মানে স্যার ওই যে একটু কালো, একটু খুরা, আবার বিনয় করে একটু একটু করে বলছে। বলো, আলকাত্রার মতো কালো, খুরার মতো ওই খুরা, তাতে হয়েছেটা কি? তোমার মতো পদার্থ তাকে বিয়ে করবে না তো করবেটা কে শুনি? একেবারে স্যার মুখের উপর বলে দিলেন। একটু রেখে রেখে বললে এই চুটটা একটু কম পেতাম স্যার। তুমি যে অপদার্থ তা তো তুমি জানতেই। বলো, এখন আমার শালির কি বন্দোবস্ত হবে? হবে স্যার, নিশ্চয়ই হবে। আমি নিজে না পারি, এই কাউকে না কাউকে তো গেলাতেই হবে স্যার। তাহলে আমার শালির দায়িত্ব তুমি নিচ্ছ? এই আপনার শালীর দায়িত্ব আমি নেব না তো নেবে কে স্যার? কে আবার আপনি পছন্দ তো স্যার? আমার চাকরির নিরাপত্তা সম্পর্কে এবার আমি নিশ্চিত হতে পারি। পারো? 50%। বাকিটা স্যার? আচ্ছা, তোমার বউ দেখতে কেমন? কে ঢুক গেছো কেন? দেখতে কেমন? স্যার, চেহারার কথা বলছেন স্যার? এই ভেজালের বাজারে বাঙালি মেয়েদের চেহারা। বুঝলাম। ফিগার? ফিগার কেমন? স্যার ফিগারের কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ, ফিগার। কোনোরকম সোজা হয়ে দাঁড়াতে পারে স্যার, এইটুকু আপাতত বলা যায়। দেখবো তোমার বউকে, দেখবো। তারপর ওই যে বললে বাকি 50%, ওটারও একটা বন্দোবস্ত হবে। কে? ওকে স্যার। বাকি 50% নেবে এখন নেবে না। তুমি এত দেরি করে ফিরলে? হ্যাঁ ওগো, বসো, আমি তোমার জুতা খুলবো। কেন? আরে জুতো খুলবে কেন? ওগো, তোমার পদসেবারের সামান্য সুযোগ থেকে আমাকে বঞ্চিত করো না। বইয়ের হিরো তো। তোমার চেহারা তো ভালোই না? মানে এই লোকজনের তো ভালোই লাগে, কি বলো? আমি কি করে বলবো? বাহ, এই আয়নায় দেখো না তবু কেমন লাগে তোমার চেহারা। তোমার কাছে ভালো লাগলেই হলো, ওতেই আমি খুশি। আচ্ছা, এই তোমার বান্ধবীরা এই তোমার ফিগার সম্পর্কে কোনো রিমার্ক টিমার্ক করে না? তোমার নিজের চোখ নেই? আছে, কিন্তু বাকি 50% ভয়ে ঠিক মতো ফোকাস হচ্ছে না। তাহলে ডাক্তার দেখাও। আরে ধরতে রে, কিসের মধ্যে কি? তুমি রাগ করলে লক্ষ্মীটি? কি কি বললে? দেখো, এসব সম্বোধন এই ছেলে মনের জন্য তুলে রাখো। এই বুড়ো হারে বড্ড লাগে, বুঝলে? ঠিক আছে, আর কোনোদিন মুখেও আনবো না। তবুও তুমি মুখ ভার করো না। এতে যে আমার অকল্যাণ হবে। আরে স্বামীর অকল্যাণ কি তোমার অকল্যাণ নয়? 100 বার আমার বাবা বলেছে, স্বামীর কল্যাণই স্ত্রীর কল্যাণ। তাহলে শুনো,
আমার চাকরি যায় যায় অবস্থায় ঝুলে আছে। উমা, সে কি? এই যেটুকু ঝুলে আছে সেটুকু টেনে তোলার দায়িত্ব তোমার। আমাকে বলে দাও কি করতে হবে। আমার বস তোমার ফিগার আর চেহারা খোঁজ দিয়েছেন। উমা, মুরব্বীরা তাই করে বুঝি? আরে সব মুড়িপুরি বুঝি একরকম হয় নাকি? না, তা না, ব্যতিক্রম হয়। এই ধরে নাও এই ব্যতিক্রম কথাটা এনাকে দিয়ে শুরু। তাই স্বামীর মুখ চেয়ে এই ব্যতিক্রম কাজ করতে হবে বুঝতে। আমাকে বুঝিয়ে দাও। এই এনাকে তুমি খুশি করবে। কিন্তু কিভাবে? আরে ধরে ধরে আবার বলে কিভাবে, চাকরিটা বুঝি আর থাকবে না। না না, ও কথা মুখে বলো না। নিশ্চয়ই থাকবে। থাকবে? তাহলে আগামীকাল আমি বসকে ইনভাইট করছি, ঠিক আছে? আমার স্বামী ভেবেছে তার বসকে আমি খুশি করতে পারবো না। সে তো সহজভাবে বলছে কথাটা, কিন্তু আসলে তো সহজ কষ্টের না। সে বুঝতেই পারে নাই নাটকে, নাটকে বুঝাইছে, রাইটারে বুঝাইছে, সে এখনো বোঝা নেই। কি বলছেন আপনি? এরকম একটা কালো কুষ্ঠিত মেয়েকে বিয়ে করবো আমি? কমই নেই। আহা, বুঝতে পারছেন না কেন? আপনি তো সে কালো কুৎসিত পোড়া একটা মেয়েকে বিয়ে করছেন না, আপনি বিয়ে করছেন আপনার বসের শালীকে। কি মুশকিল, এই মেয়েকে নিয়ে আমার সংসার করতে হবে না? আরে কে বলেছে আপনাকে সংসার করতে হবে? আপনি সংসার করবেন আপনার চাকরিটাকে নিয়ে। বছর বছর ইনক্রিমেন্ট হবে, সেই সঙ্গে বছর বছর অন্য কিছু হবে। ওরে বাবা, অসম্ভব। আরে মাথা গরম করবেন না। আরে এই বাজারে ও কিছু না বসাই, এই চাকরিটাই আসল। তাকে বুঝে না মনে করেছে? তা যদি না হতো তাহলে আপনার এত করে না করে এত কিছু উড়ে যেত। হ্যাঁ, আরে শুনুন, আমি বসকে বলেছি আপনি রাজি আছেন। আপনি মানে আপনি আপনি মানে আরে এখন আর না বললে চলবে না। কেন কেন আপনি বলতে গেলেন? আরে নইলে যে আপনার চাকরিটাই যাচ্ছিল, আর চাকরি পেয়ে তো ভুলেই গেছেন এই থার্ড ডিভিশনে বিএ পাস করেছেন, একটা সেন্টেন্স পর্যন্ত পুরোপুরি শেষ করতে পারেন। ইয়ে মানে বস কি সত্যি সত্যি আমার চাকরিটা? আরে মাথা খারাপ, এই তাই কি আমি হতে দেই? বসের শালী মানে আমার ভাবি। ভাবি? আরে না 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 না, ভাবি বধূ। তাও রক্ষে হা বলুন। মেয়েটি কি খুব বেশি কালো, খুবই খুড়া? আরে না না, এ চলে যাবে, একেবারে দৌড়বে। আহ, আচ্ছা ঠিক আছে। এখন চিন্তা শুধু একটাই, বাকি 50%। চমৎকার, আসসালামু আলাইকুম। আরো চমৎকার। আপনি যে আমাদের গরিবের বাড়িতে এসেছেন, এতে যে আমরা কত খুশি হয়েছি তা আপনাদের ভাষায় প্রকাশ করে বোঝাতে পারবো না। সে কি, এ যে দেখছি একেবারে রিসিপশনে মালপত্র। নো 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 নো, নো ফর্মালিটিস প্লিজ, একেবারে ইনফর্মাল হয়ে যান, তাতে দুজনে কথাবার্তা বলতে সুখ পাওয়া যাবে। আমাকে আপনি তুমি করেই বলবেন। রিয়েলি?
আমি আপনার মেয়ের বয়স। আরে না না, তোমার স্বামীকে আমি কিছু কিছু পারপাস বন্ধু ভাবি, সে সুবাদে তুমিও আমার বন্ধু, আই মিন বান্ধবী। সে কি কথা? আপনি আমার বাবার বয়সী। তুমি বোধহয় জানো না, অনেকের স্ত্রীদের আমি বরাবরই বান্ধবী ভাবতে অভ্যস্ত। তাই বুঝি? তাহলে ও কেন বলেছিল ওর চাকরি 50% ঝুলে আছে? ঝুলে আছে নয়, ছিল। তোমাকে দেখার আগ মুহূর্ত পর্যন্ত, এখন আর নেই। আমার যে কর্মচারী তোমার মতো সুন্দর স্ত্রী রয়েছে, তার চাকরি ঝুলবে কেন? দেখি আপনি আমার হাত ধরেছেন কেন? আমি পড়শ্রী, আমাকে স্পর্শ করা আপনার উচিত হয়নি। তাই যদি বলো, তাহলে আমিও বলবো তোমার স্বামী একটা অপদার্থ, তারও চাকরি থাকা উচিত নয়। তার চাকরির সঙ্গে আমার হাত ধরার কি সম্পর্ক? ছাড়ুন। চাকরি থাকবে না, না থাকুক। না খেয়ে থাকবে, থাকবো। মাথার উপর আশ্রয় থাকবে না। স্বামীকে নিয়ে গাছতলায় থাকবো। ওই, এত চেয়ে কিসের? আপনি এখান থেকে এক্ষুনি বেরিয়ে যান। ভেবেছেন স্বামীকে চাকরি দিয়ে মাথা কিনে নিয়েছেন? আপনি ভালোই ভালো চলে যান বলছি। আমার স্বামী এসে বললে আমি তো তারই অপেক্ষায় আছি। তার মুখ থেকে শুনতে চাই, তার চাকরি প্রয়োজন আছে কি না। না নেই, আমি বলছি নেই। আপনি এখন আসতে পারেন। দাঁড়িয়ে রইলেন কেন? যান, যান বলছি। কি হচ্ছে? হ্যাঁ? কি করছো? রাখো। হ্যাঁ? এই লোকটা, এই বাজে লোকটা আমার হাত ধরেছিল। জানো, ও আমাকে অপমান করেছে। এরকম একটা জঘন্য চরিত্রের লোকের চাকরি করার কোনো দরকার নেই। তোমার না থাকতে পারে, কিন্তু আমার দরকার আছে। এইরকম একটা বাজে লোক তোমার স্ত্রীকে অপমান করলো। আর তাতে কি হয়েছে? এই চাকরি হারালে চলবে না। স্ত্রীর যে চাকরি তোমার কাছে বড় হলো। আমি যাচ্ছি। এই শোনো, তুমি নিজে থেকে না গেলে আমি তোমাকে যেতে বলতাম। তুমি একেবারে অচল, তুমি একেবারে অচল। শেষ করবো না এটা। সামনে নিয়েছে না তোরা আর এটা বাড়ি তুই সামনে কারো যায় না, সামনে কারো যায় না। আমরা আটটু সামনে লাইটটা সামনে আর আঁকবা, আটটু আঁকবা, নাহলে আঁকবা আর যায় না। হ্যাঁ সংসার সুখের হয়, লেখাপড়া করে যে নারী জীবন চলেছে, এই শব্দগুলো নির্বাচন স্বাধীনতা পর্ব। কিন্তু আমার মেয়ে কি সত্যি অচল ছিল? আমার রানু অচল প্রমাণিত হয়ে গেল, অপমানিত হয়ে ফিরে এলো স্বামীর সংসার। মানুষ কি সত্যি আজ তার স্ত্রীর সততা চায় না? মানুষ কি কাঁদবে না তার মার জন্যে? কাঁদবে না তার ভালোবাসার জন্যে? কাঁদবে, কাঁদবে শুধু টাকার জন্যে।
যদি তাই হয় তাহলে সত্যি আমি অপরাধী, সত্যি আমার রানু অচল, অচল আমার তপু, আমার খোকন, যাদের সামনে আমি গভীর বিশ্বাসে বারবার উচ্চারণ করেছি সততাই মহৎ গুণ, লেখাপড়া করেছি, গাড়ি ঘোড়া চলেছে, তাদের সততার দাম কেউ দেয়নি। সততা অপরাধ, সততা গুণ নয়, সততা নির্বুদ্ধিতা। আসলে আসলে ওরা কেউ তো অপমানিত হয়নি, অপমানিত হয়েছে আমি, অপমানিত হয়েছে সেই সব সত্য, সেই সত্য এই যুগের পর যুগ পেরিয়ে আমার এই বুকে বাসা বেঁধেছিল। প্রমাণ হয়েছে আমি অপরাধী। আমাকে শাস্তি দিন, আমাকে শাস্তি দিন, প্রমাণ করুন সত্য অচল হয়ে গেছে, চলছে শুধু মিথ্যার হুতাশন। আমি অপরাধী, দয়া করে আমাকে শাস্তি দিন, দয়া করে আমাকে শাস্তি দিন। আসুন রায় দিন। এক বৃদ্ধ স্কুল মাস্টার নিজের অপরাধ স্বীকার করে বিচার চাইছে। আসুন, এগিয়ে আসুন। আমি আসলে নাটকের পরে কথা বলা খুব একটা দর্শকও থাকে না, তবু নাটকে স্যারকে শেষ পর্যন্ত পাইনি ওনার একটা জরুরি কাজে। অন্ততপক্ষে আমি ইউনু স্যার প্রতিক্রিয়াটুকু জানতে চাই। ধন্যবাদ। আজকে কংস থিয়েটারের আয়োজনে আমরা যে বিখ্যাত নাটকটি এতক্ষণ উপভোগ করলাম সুবচন নির্বাসনে, আমি আসলে অভিভূত। চমৎকার অভিনয় দেখলাম, প্রত্যেকটি চরিত্র আপনারা খুব সুন্দরভাবে ফুটে তুলেছেন, অসাধারণ দক্ষতায়। আসলে নাটক যে কত জীবন্ত হতে পারে আপনাদের এই আজকের অভিনয় দেখে আমি সত্যি মুগ্ধ হয়েছি। খুবই প্রাণবন্ত উপস্থাপনা ছিল আপনাদের, চমৎকার এক কথায়। আর আশা করি পরবর্তীতেও আমরা আরো সুন্দর উপস্থাপনা আপনাদের কাছ থেকে দেখতে পাবো। আমি সবারকে আমি ধন্যবাদ জানাই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে, সেই সাথে কংস থিয়েটারের আমি উত্তরোত্তর সাফল্য কামনা করি। আশা করি ভবিষ্যতে আমরা আরো সুন্দর দেখতে পাবো। আমি গতবার থাকতে পারিনি, আজকে আমি সমৃদ্ধ হয়েছি, খুবই ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। এই মুহূর্তে প্রতিক্রিয়া জানানোর জন্য আমি অনুরোধ জানাবো বাহারটা উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান এবং আজকের অনুষ্ঠানের উদ্বোধক
জনাব মাইনুল হক কাশেম। আমি মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ জানাবো কংস থিয়েটারের প্রতিষ্ঠাতা সদস্য জনাব শেখ ফরিদ উদ্দিন আহমেদকে মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। কংস থিয়েটারের প্রতিষ্ঠাতা সদস্য জনাব শামসুল আরেফিন বাদল ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। কংস থিয়েটারের প্রতিষ্ঠাতা সদস্য অধ্যাপক আনিসুল আলম শামীম ভাইকে। বাদল ভাই চলে গেছে? বাদল ভাই কি চলে গেছে? এই মুহূর্তে আমরা আসলে এক পরিবার এক প্রাণ কংস থিয়েটার থাকতে চাই আপনাদের সাথে সারাদিন। যারা আমাদের সাথে ছিলেন কৃতজ্ঞতা প্রতিক্রিয়া জানতে চাচ্ছি সম্মানিত চেয়ারম্যান মহোদয়ের কাছে। এর আগে আজকে যারা গুণীজন সম্মাননা পেয়েছেন তাদেরকে কৃতজ্ঞতা জানাই। সকালের উদ্বোধনী অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব লুৎফুর রহমান চঞ্চল এখনো নাটকটি উপভোগ করেছেন। আমি কৃতজ্ঞতা জানাই বারহাট্টা থানা ভারপ্রাপ্ত বারহাট্টা থানার অফিসার ইনচার্জ জনাব লুৎফুল হক মহোদয়কে, যিনি আসলে এখানে আসার পর থেকে দর্শক হিসাবে আমরা প্রতিটা নাটকেই পাচ্ছি এবং আমরা অনুপ্রাণিত হচ্ছি। আমি কৃতজ্ঞতা জানাই শিল্পকলা একাডেমি বারহাট্টার সেক্রেটারি শেখ ফরিদকে। আমরা শুনছি প্রেস ক্লাবের সম্মানিত আমাদের চেয়ারম্যান মহোদয়ের কাছে। ধন্যবাদ কংস থিয়েটারকে। আসলে নাটকের আমি মনে হয় শেষ পর্যায়ে এসেছি, সেই জন্য আসলে আমি মনে হয় অনেক কিছু মিস করলাম। নাটক যে জীবনের কথা বলে সেটা কংস থিয়েটার বারবারই তার উপস্থাপন দিয়ে সেটা প্রমাণ করে। আমরা খুবই আন্তরিকভাবে আনন্দিত। আমরা যে কংস থিয়েটার, আমি আজ সকালে অনুষ্ঠানটি উদ্বোধনকালে বলেছিলাম যে বাহাদার সংস্কৃতিকে অনেকাংশে কংস থিয়েটার বাঁচিয়ে রেখেছে। এই কংস থিয়েটারের আমরা সকলেই সমৃদ্ধি কামনা করি। আমি উপজেলা পরিষদের পক্ষ থেকে আবারও সকল কলা কৌশলীকে ধন্যবাদ জানাচ্ছি আজকে তাদের এই প্রাণবন্ত অভিনয়ের জন্য। আমরা আশা করব কংস থিয়েটার তার ধারাবাহিকতা অব্যাহত রাখবে এবং বাহাদার সংস্কৃতিকে বাংলাদেশের সর্বোচ্চ জায়গায় শিল্পকলা একাডেমিতে তারা যেন তাদের নাটক উপস্থাপনা করার সুযোগ পেয়েছে। আগামী দিনে আরও ভালো ভালো নাটক নিয়ে তারা জাতীয় পর্যায়ে আমাদের এই বাহাটার মুখ উজ্জ্বল করবে, এই আশায় প্রত্যাশা। ওভারঅল আসলেই কি বলবো যে সকলকে ধন্যবাদ, অনেক ভালো করেছেন আপনারা। আমরা সকলে একটি সুন্দর সাংস্কৃতিক সন্ধ্যা উপভোগ করলাম। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা। এই মুহূর্তে যে একটি কথা উপজেলা পরিষদ এবং উপজেলা যে দুই কর্মকর্তা, সর্বোচ্চ কর্মকর্তায় আপনারা এখানে আছেন। কংস থিয়েটার স্বল্প ব্যয়, অর্থাৎ আমরা তো কোনো লাভজনক প্রতিষ্ঠান নই। শুধুমাত্র যে কস্টিউম খরচটা, একটা প্রোডাকশন খরচ যা যায়, যখন এই যে আজকে প্রথম আসলো এটা, যদিও এর আগে আমরা 3 বার করেছি, তখন আমরা সবাই, আমার বাবার চরিত্র করেছিলেন এই শামীম ভাই, আমি করেছিলাম এই তপু চরিত্র আমি 3 বার করেছি। তো এখন তো বয়স বেড়েছে, বাবা হয়েছি, তো এই ক্ষেত্রে আমরা এই প্রোডাকশনটা এখন প্রথম, এটার যে পেয়ে গেল আগামীটা কিন্তু সেটা হবে না। এবং আপনারা শুনে খুশি হবেন, কংস থিয়েটার কিন্তু একেবারে মিস্ত্রি থেকে শুরু করে মেকআপ ম্যান পর্যন্ত কংস থিয়েটারে, লাইটম্যান সহ, এটা একটা বিশাল বিষয়। ফলে আপনারা প্রশাসন থেকে মুক্তিযুদ্ধের উপর আমাদের ছোট নাটক আছে, বড় নাটক আছে, যেটা 1971 হয়ে গেল, আপনারা যখনই আমাদেরকে শুধুমাত্র, আমরা তো এই খরচটা শুধু যদি আপনারা বেয়ার করেন, আমরা সেখানে আমরা পারফরমেন্স করতে পারি, যেহেতু স্টেজটা পেয়ে যাই। এতে হয় কি যে নাটকের জন্য নতুন প্রজন্ম একটু উদ্বুদ্ধ হোক। আমরা তো আসলে এতটা স্টেজ অ্যারেঞ্জমেন্ট করে পেশাগত ভাবে পারি না। আপনারা যদি সেটা দেন, আমাদের 5 দিন 7 দিনের নোটিশেই কিন্তু আমরা আপনাদেরকে করে দিতে পারবো। সেটুকু আপনাদের কাছ থেকে আমরা আপনাদেরকে আশ্বস্ত করছি এবং আপনাদের কাছ থেকে আমরা আশাবাদী যে ভবিষ্যতে যদি আমাদেরকে প্রয়োজন হয় মুক্তিযুদ্ধ বিষয়ক যে কোনো প্রদর্শনীতে আমরা অংশ নিতে পারবো। এই মুহূর্তে কংস থিয়েটার সম্মানিত সদস্যগণ সকলকেই আজকের অনুষ্ঠানে সর্বতভাবে সকাল থেকে, এক কথা সকাল 9টা থেকে এখন পর্যন্ত আমরা আছি। মাঝখানে অনেকে হয়তো বাড়িতে খেতেও পারেন নাই, হোটেলে খেতে হয়েছে। তো যাই হোক, সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে, এবং আজকে কংস থিয়েটারের প্রতিষ্ঠাতা সদস্য অনেকেই আছেন যারা আগেও ছিলেন। আমরা আজকে আপনার বাসার সামনে যেটা আমরা করলাম আতশবাজি, প্রতিষ্ঠাতা সদস্যদেরকে নিয়ে করলাম। আমরা আগামীতে একটা গেট টুগেদারেরও চিন্তা ভাবনা করছি। তো এই ক্ষেত্রে এখন আজকের এই সকল অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করার জন্য আমার সভাপতি মহোদয়কে অনুরোধ জানাচ্ছি। একটা মিনিট বলে নেই, কারণ উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়, ওনারও প্রায় 1 বছর উপরে হয়ে গেছে বারাট্টা ওনার চাকরির মেয়াদ, আর আবার 4 বছর
হতে চলতো। আমরা দুজনেই বিদায়ের পথে আছি এখন। তো আপনি এই কংস থিয়েটারের পক্ষ থেকে যে আবদারটুকু জানিয়েছেন, আমি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অনুরোধ করবো, আমাদের আগামীকালকে আমাদের 26শে মার্চ এবং 17 মার্চের প্রস্তুতি সভা আছে। আমরা চেষ্টা করবো এই 26শে মার্চে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে আপনাদের একটা মুক্তিযুদ্ধভিত্তিক একটা নাটক, যদি আপনারা আমরা আগামীকালকেই আমরা সেটা আপনাদেরকে আমরা নিশ্চিত করতে পারবো। আমরা আলোচনা সভা করে সেটা ইনশাল্লাহ 26শে মার্চ উপলক্ষে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গে একটা পার্ট, নাটকের একটা পার্ট থাকে। অন্তত আপনাদের আবদারটুকু ইউনূস সাহেব এবং আমরা দুইজনই যাতে আমাদের সবাই যেটা সেটা করে দিতে পারি, চেষ্টা করবো সেটি করার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ। চেয়ারম্যান মহোদয় ঠিকই বলেছেন, রোজা আছে, এটা ঠিক আছে। তবু আমরা চেষ্টা করে দেখি একটু সবার সঙ্গে কথা বলে একটা মুক্তিযুদ্ধের নাটক যদি আমরা করতে পারি, এটা আমাদের চেতনার সঙ্গে যায় আর কি। যদি আপনারা সেই নিশ্চয়তা দেন, আপনাদের যেহেতু কলা পুলিশ অভিনয় বিষয়টা রয়েছে, রমজান মাসে কতটুকু করা সম্ভব হবে, যদি সম্ভব হয় ছোট আকারে আমরা করতে পারি একটা। ঠিক আছে, দেখি আমি আলাদাভাবে তাহলে আপনাদের সঙ্গে কথা বলে নিব। এখন সিদ্ধান্ত না দিই, আলাদাভাবে কথা বলে যদি সম্ভব হয় আমরা আয়োজন করব। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আজকের এই অনুষ্ঠানের আমাদের সর্বশেষ আঙ্গিক নাটক আপনারা উপভোগ করেছেন। এখানে উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি, সম্মাননা অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত রয়েছেন। আপনারা এত কষ্ট করে আমাদেরকে যে অনুপ্রাণিত করেছেন, সেই জন্য আমরা আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। তার পাশাপাশি আমাদেরকে আর্থিকভাবে অনেকেই সহযোগিতা করেছেন। আমি আপনাদের নাম বলতে চাই না, যারা করেছেন তাদেরকে কংস থিয়েটারের পক্ষ থেকে আন্তরিক অভিবাদন জানাচ্ছি। তার পাশাপাশি রাত্র অনেক হয়েছে, আমাদের কংস থিয়েটারের কর্মকর্তা বৃন্দ সকাল 9টা থেকে এখন পর্যন্ত আরো কিছু কাজ বাকি রয়েছে, সেইগুলি শেষ না হওয়া পর্যন্ত চলে যেতে পারবেন না। কংস থিয়েটারে যারা সকাল থেকে এখন পর্যন্ত যারা আমাদেরকে সহযোগিতা করেছেন, অনুপ্রাণিত করেছেন, ওনাদেরকেও কংস থিয়েটারের পক্ষ থেকে আমি অভিনন্দন জানিয়ে আজকের মতো এখানে প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।